কুনিয়া ভিনিসিয়াসের নৈপুণ্যে বিশ্বকাপে ছন্দে ফিরল ব্রাজিল। হাইতির বিপক্ষে এগিয়ে ৩-০ গোলে। সাম্বার নাচে ধাসল ফিলাডেলফিয়া, সমর্থকদের উল্লাস। পরিবর্তিত ভূ রাজনীতিতে প্রধানমন্ত্রীর চীন সফরে নজর অন্য দেশেরও। ঢাকার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা। শেখ পরিবার সহ দুর্নীতিবাজদের জব্দ সম্পদের ৮০% নিয়ন্ত্রণ নেই দুদকের। কৌশলে ভোগ করছে অভিযুক্তরাই। আদালতের আদেশ বাস্তবায়নে আরও সক্রিয় হওয়ার পরামর্শ। বক্তব্য এক্সপাঞ্জে আত্মসম্মানে আঘাত। ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ জমা বিএনপির এমপির। সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ার ঘোষণা, নিষ্পত্তির উদ্যোগ। এবং এবার চট্টগ্রামের সড়কে এআই ক্যামেরা বসানোর পরিকল্পনা। নজরদারিতে আসবে অর্ধশতাধিক মোট। ২১৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি। যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরার আশা। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। কুনিয়া ভিনিসিয়াসের নৈপুণ্যে বিশ্বকাপে ছন্দে ফিরল ব্রাজিল। হাইতির বিপক্ষে এগিয়ে ৩-০ গোলে উচ্ছ্বসিত সমর্থকরা। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন এস.এম. ইকবাল, সরাসরি যাচ্ছে তার কাছে। ইকবাল, আসলে ব্রাজিল এমন একটা ব্রাজিলের অপেক্ষায় ছিলেন ব্রাজিলিয়ান ফুটবল ভক্তরা। বিশ্বকাপে ব্রাজিল তার চেনা ছন্দ ফিরে পাবে সেই প্রত্যাশায় গুনছিলেন ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকরা। সেই ম্যাচের কাঙ্ক্ষিত ম্যাচের দেখা যেন হাইতির বিপক্ষে এসে পেলেন সেই সমর্থকরা। দুর্দান্তভাবে ব্রাজিল এই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রথম যেভাবে মরক্কোর বিপক্ষে ব্রাজিল তাদের বিশ্বকাপ শুরু করেছে সেই তুলনায় এবারের ম্যাচটা ফার বেটার শুরু হয়েছে। যদিও বলা যেতে পারে মরক্কো কিংবা হাইতির সঙ্গে অনেক পার্থক্য। র্যাঙ্কিংয়ে মরক্কো যেমন টপ 7-এ ছিল, সেই জায়গায় হাইতি হচ্ছে 85। সে র্যাঙ্কিংয়ের হিসেবটা যদি এক পাশে রাখি, যদি ব্রাজিলের পারফরমেন্সের কথা বলি, তাহলে বলা যেতে পারে ব্রাজিল গেল ম্যাচের তুলনায় এই ম্যাচে অনেকটাই ভালো শুরু করেছে। ব্রাজিল ম্যাচে কেমন পারফর্ম করেছে সেটি নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে এই ম্যাচে ব্রাজিল যেহেতু ভালো শুরু করেছে, এটা একদিকে যেমন ব্রাজিলের জন্য স্বস্তির, ঠিক একইভাবে এই ম্যাচে ব্রাজিলের জন্য মহা এক অস্বস্তির খবর হয়ে এসেছে রাফিনিয়ার ইনজুরি। আমরা যেমনটি দেখেছি ম্যাচের ৩৯ মিনিটে রাফিনিয়াকে কিন্তু মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে। কার্লো অ্যানচেলত্তি এবং দ্য টিম ম্যানেজমেন্ট তিনি খেয়াল করছিলেন যে রাফিনিয়া ডান পাশের উরু, যেটাকে বলি থাই বা হ্যামস্ট্রিং যেটা বলি না কেন, সেখানে হচ্ছে তিনি অস্বস্তি অনুভব করছেন, তাই তাকে মাঠ থেকে উঠে নেওয়া হয়েছে। এবং পরবর্তীতে আমরা বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছি বা বিভিন্ন সোর্সের সঙ্গে যোগাযোগ করে যেটা জানতে পেরেছি যে রাফিনিয়া হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এবং হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন, এবং যেটা ব্রাজিলের জন্য মারাত্মক দুঃসংবাদ হয়ে এসেছে। কেননা এ ধরনের চোট থেকে সেরে উঠতে অন্তত ১ সপ্তাহের সময় লাগে, এবং এটা যদি গ্রেড 2 হয় বা তার উপরে যদি হয়ে যায় তাহলে কতদিন সময় লাগে সেটা ডিপেন্ড করবে তার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। মোটা দাগে বলা যেতে পারে হাইতির বিপক্ষে ম্যাচ ব্রাজিলের জন্য যেমন একদিকে স্বস্তির সংবাদ নিয়ে এসেছে, ঠিক একইভাবে মহা এক অস্বস্তির সংবাদ নিয়ে এসেছে রাফিনিয়ার ইনজুরি। কারণ রাফিনিয়ার মতো একটা ফুটবলারকে যদি ব্রাজিল ফার্স্ট রাউন্ডেই হারিয়ে ফেলে বা লম্বা সময়ের জন্য হারিয়ে ফেলে, তাহলে পরবর্তীতে যে তাদের যে বিশ্বকাপের যাত্রাটা রয়েছে সেই যাত্রাটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। কারণ তিনি এই দলের অন্যতম বড় তারকা। পাশাপাশি নেইমারের কথা বলতে হয়, তিনি যেহেতু এখনো বিশ্বকাপ শুরু করতে পারেননি, প্রত্যাশা করা হচ্ছে পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি হয়তো বা ঠুকে যেতে পারেন। কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে ব্রাজিলের দলে কিন্তু দুটো বড় বড় তারকা ফুটবলার চোটে পড়েছেন। এবার যদি ম্যাচের কথা বলি, ব্রাজিল এই মুহূর্তে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। জোড়া গোল করেছেন ম্যাথিয়াস কুনিয়া এবং একটি গোল এসেছে ভিনি জুনিয়রের পা থেকে। অর্থাৎ প্রথম ম্যাচে টিম ম্যানেজমেন্ট যে ভুল করেছিল ম্যাথিয়াস কুনিয়াকে শুরুর একাদশে না খেলিয়ে, সেই ভুল থেকে তারা বের হয়ে এসেছে এবং ব্রাজিলও কিন্তু তার চেনা ছন্দে ফিরেছে। সুতরাং এই ম্যাচে হচ্ছে গোল ব্যবধান অনেক বড় একটা ফ্যাক্টর হবে, কারণ কিছু ইকুয়েশন রয়েছে। ব্রাজিলের উচিত হবে এই ম্যাচে ব্যবধানটা হচ্ছে আসলে যতটা বাড়িয়ে নেওয়া যায়, কারণ পরেই হচ্ছে ব্রাজিলের নকআউট পর্বের একটা ইকুয়েশন রয়েছে। তো আমার কাছে আপাতত যুক্তরাষ্ট্র থেকে এই ছিল সবশেষ তথ্য। ব্রাজিল হাইতি ম্যাচের খবরাখবর যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. ইকবাল। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় ব্রাজিল হাইতি ম্যাচ দেখছেন হাজারো মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে টিএসসিতে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন পার্থপ্রতিম বিশ্বাস এবং রংপুর টাউন হল চত্বরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতেই যাচ্ছে শাফির কাছে। শাফি,
দেখুন, আপনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাকে যদি ঠিক এই মুহূর্তে ব্রাজিলের রিও ডি জেনেরিও বলেন তাহলে একেবারেই ভুল বলা হবে না, কারণ ঠিক এই মুহূর্তে ব্রাজিল সমর্থক যারা আছেন তারা চরম মাত্রায় উচ্ছ্বসিত এবং খুবই ফুরফুরে মেজাজে আছেন। কারণ সকালে যখন খেলা শুরু হয় তারপর কয়েক মিনিট পর্যন্ত 20 মিনিট পর্যন্ত যে দম বন্ধ হওয়া পরিস্থিতি ছিল, ঠিক এখন তার একেবারেই বিপরীত পরিস্থিতি। এখন শুধু সময় যাচ্ছে আর তারা অপেক্ষায় আছেন কত দ্রুত গোল সংখ্যা বাড়ানো যায়। ব্রাজিলের সঙ্গে হাইতির ম্যাচের যে হচ্ছে 7-1 যে একটা 7-আপের যে একটা রেকর্ড ছিল, তারা চেষ্টা করছেন এবং তারা এখানে যারা আছেন সমর্থকরা তারা সবার প্রত্যাশা সেই 7-আপের কাছাকাছি বা 7-আপ পর্যন্ত পৌঁছানো যায় কিনা। এখন শুধু তাদের সেই অপেক্ষা এবং ক্ষণে ক্ষণে কিছুক্ষণ পর পরে তারা হচ্ছে সেই হর্ষধ্বনি দিচ্ছেন, উচ্ছ্বাসে ফেটে পড়ছেন, কারণ ইতিমধ্যে তারা 3-0 গোলে এগিয়ে আছেন। খেলার আর মাত্র প্রায় 20 মিনিটের মতো বাকি আছে। ইতিমধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা কিন্তু একেবারে খুবই আনন্দ উদযাপন করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে, কারণ তারা তাদের যে একটা বাঁচা মরার লড়াই ছিল, বিশ্বকাপে টিকে থাকার যে একটা লড়াই ছিল এবং যে দম বন্ধ হওয়া একটা সাফোকেটেড পরিস্থিতি ছিল, সেই জায়গা থেকে তারা বেরিয়ে এসেছেন। ইতিমধ্যে 3টি গোল করে ফেলেছেন এবং তারা এখন এই গোল সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছেন। তারা একে অপরকে, যারা এখানে ব্রাজিল সমর্থক আছে তারা তো একে অপরের সঙ্গে সেটা সেলিব্রেশন করছেন, পাশাপাশি ব্রাজিল সমর্থকের বাইরে যারা আছেন অর্থাৎ যারা অ্যান্টি ব্রাজিল আর্জেন্টিনা শিবিরের লোক কিংবা অন্যান্য দলের সমর্থক, তারা তাদেরকে স্টেজিং করার চেষ্টা করছেন বা এটা একটা আনন্দ উৎসব মুখর পরিবেশেই তারা এই কাজটি করার চেষ্টা করছেন। আমি যদি বলি যে সকাল থেকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি জায়গায় খেলা দেখানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হাল মাঠ, ভিসি চত্বর এবং এই টিএসসি প্রাঙ্গণে। শুধু টিএসসি প্রাঙ্গণ না, এখানে কিন্তু ছাদের উপর প্রচুর লোকজন আছে। এখানে যে পিছনে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছেও কিন্তু প্রচুর লোকজন আছে। ব্রাজিল সমর্থকরা উঠেছেন, অন্যান্য দলের সমর্থকরা উঠেছেন। অর্থাৎ একটা খেলাকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য যা করা দরকার এবং যেভাবে নেচে গেয়ে উদযাপন করা দরকার সেটি ঠিক এই মুহূর্তে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শুরু হয়েছে। খেলা শেষ হওয়ার পর হয়তো তারা বিজয় উদযাপন করবে, বড় র্যালি করবে, তারপর হয়তো আমরা বাকি আপডেটগুলো জানতে পারবো। আমরা ঠিক এই মুহূর্তে চলে যাচ্ছি সিলেটে জয়ন্তর কাছে সেখানকার পরিস্থিতি জানার জন্য। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলে সময় টেলিভিশনে এবারের বিশ্বকাপ 2026 ব্রাজিল বনাম হাইতির ম্যাচটি উপভোগ করছেন এই হলের শিক্ষার্থীরা। আমরা সেই বিজয় 24 হলে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা উপভোগ করছেন। সকাল 6:30 শুরু হয়েছে ব্রাজিল বনাম হাইতির যে ম্যাচটি, ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ এটি। এখন পর্যন্ত কিন্তু ব্রাজিল 3-0 গোলে এগিয়ে রয়েছে এবং যে 3টি গোল হয়েছে ব্রাজিলের সেই 3টি কিন্তু হাফ টাইমের পূর্বেই হয়েছে। 23 মিনিটে প্রথম গোল, 36 মিনিটে দ্বিতীয় গোল এবং হাফ টাইমে যাওয়ার অতিরিক্ত সময়ে তৃতীয় গোলটি করে ব্রাজিল। এবং যার কারণে এখানে যারা রয়েছেন বেশিরভাগই হচ্ছে ব্রাজিল সমর্থক, তারা কিন্তু ফুরফুরে মেজাজে রয়েছে এবং তারা বলছেন সময় যেহেতু আরো কয়েক মিনিট আছে, আরো বেশ কয়েকটা গোল হবে এমনটাই মনে করছেন। এবং প্রথম ম্যাচে যেহেতু ব্রাজিল ড্র করেছিল মরক্কোর বিপরীতে, এই ম্যাচে ব্রাজিল যে একটি বড় ব্যবধানে জিততে যাচ্ছে, যার কারণে ব্রাজিল সমর্থক যারা তারা কিন্তু ভীষণ খুশি, ভীষণ সন্তুষ্ট এবং তারা বলছিলেন যে আসলে এই ম্যাচটা জেতা তাদের জন্য খুব জরুরি ছিল এবং ব্রাজিল যদি এই ম্যাচে না জিততে হয়তো বা ব্রাজিল সমর্থক যারা আছে তাদের মন খারাপ হতো। তবে এখানে আমরা দেখছি যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসলে ভোর থেকেই আসলে অপেক্ষা করছিলেন এই খেলা দেখার জন্য এবং অনেকে বলছিলেন সারা রাত ঘুমাননি এই খেলা উপভোগ করার জন্য। এবং সময় টেলিভিশনে একেবারে সুন্দর এবং শৃঙ্খলভাবে এবং দারুণভাবে ক্লিয়ার, একেবারে স্বচ্ছভাবে এই বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে, এই জন্য কিন্তু তারা উপভোগ করছেন সেই সময় টেলিভিশনের পর্দায়। আমরা দেখেছি এখানে বিজয় 24 হলের শিক্ষার্থীর পাশাপাশি অন্যান্য হলের শিক্ষার্থীরাও আসলে রয়েছেন, তারা উপভোগ করছেন ব্রাজিল বনাম হাইতির এই ম্যাচটি এবং তারা বলছেন ব্রাজিল এই যে বেশি গোলের ব্যবধানে জিততে যাচ্ছে, এই জন্য কিন্তু ব্রাজিল সমর্থক যারা তারা ভীষণ ফুরফুরে মেজাজে রয়েছে। এ ছিল আমার কাছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেলিভিশনে বড় পর্দায় যেভাবে ব্রাজিল বনাম হাইতির ম্যাচ উপভোগ করছেন শিক্ষার্থীরা। এটির সবশেষ এবার চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।
ব্রাজিল হাইতির ম্যাচকে ঘিরে আসলে বড় পর্দায় চট্টগ্রামে খেলা দেখার আয়োজন করা হয়েছে। আমরা আছি নগরীর বাড়ি আর্কেড এলাকায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা ব্রাজিলের সমর্থকরা রয়েছে সবাই কিন্তু ছুটে এসেছেন এই নগরীর বাড়ি আর্কেড এলাকায় এবং শুধু এই নগরীর এই পয়েন্টটিতে নয়, নগরীর আরও বিভিন্ন জায়গায় আজকে কিন্তু বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। সময় যত গড়িয়েছে আমরা দেখেছি ব্রাজিলের সমর্থক যারা রয়েছেন সবাই কিন্তু এই নগরীর বালি আর্কেড এলাকায় ছুটে এসেছেন বড় পর্দায় শুধুমাত্র প্রিয় দলের খেলা একসাথে উপভোগ করার জন্য। এবং আমরা দেখেছি কেউ এসেছেন বন্ধু বান্ধবদের সাথে, পরিবারের ছোট সদস্যটিকে সাথে নিয়ে কিন্তু সবাই এসেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে যে শুধু ব্রাজিলের সমর্থকরা এসেছেন তা কিন্তু নয়, আর্জেন্টিনা যারা সমর্থক রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন। আসলে সবাই প্রত্যাশা করছেন আজকের যে ম্যাচটি, হাই ভোল্টেজ যে ম্যাচটি ব্রাজিল এবং হাইতির মধ্যে, এই ম্যাচে ব্রাজিল জয় পাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তারা। কারণ হচ্ছে প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর সাথে আসলে ড্র করেছিল, পয়েন্ট হারিয়েছিল। আজকে যাতে ব্রাজিল কোনো পয়েন্ট না হারায়, পূর্ণ পয়েন্ট নিয়ে ব্রাজিল যাতে আজকে জয় পেতে পারে এমনটাই প্রত্যাশা করছেন চট্টগ্রামের যারা ক্রীড়ামন্ত্রী দর্শকরা রয়েছেন তারা। আসলে আমরা এমনি জানি চট্টগ্রামে যখন সাগরপাড়া স্টেডিয়ামে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু প্রচুর দর্শকের উপস্থিতি থাকে, তেমনি ফুটবলেরও আসলে আমরা দেখছি 7 সমুদ্র 13 নদীর উপরে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও কিন্তু বাংলাদেশে এর উন্মাদনার কোনো কমতি নেই। এবং বাংলাদেশের যারা ফুটবল প্রেমী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দলের জার্সি পরে সবাই কিন্তু আজকে এই চকবাজার নগরীর বালি আর্কেড এলাকায় কিন্তু খেলা দেখতে সবাই ছুটে এসেছেন এবং সবাই একসাথে খেলা দেখছেন। এবং আমরা দেখছি আশেপাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবন থেকেও কিন্তু সবাই একসাথে প্রিয় দলের পতাকা নেড়ে, বিশেষ করে ছোট শিশুদের কথা বলতেই হয়, তাদের আনন্দও কিন্তু অনেকটা চোখে পড়ার মতো। এবং বলতে হয় ব্রাজিল দল যখন একটি গোল দেয়, এখনো পর্যন্ত 3টি গোল দিয়েছে, সেই প্রতিটা গোলের সাথে যে উল্লাস, যে উচ্ছ্বাস আমরা দেখেছি ব্রাজিল সমর্থকদের মধ্যে। তারা প্রত্যাশা করছেন আজকে ব্রাজিল 4 থেকে 5টি গোল দিবে, আরো বেশ কয়েকটি গোল দিবে, এই প্রত্যাশাটুকু তারা করছেন। এবং ব্রাজিল সমর্থকরা প্রত্যাশা করছেন আজকের ম্যাচটি জিতে ব্রাজিল পূর্ণ পয়েন্ট আদায় করবে এবং আস্তে আস্তে পরের যে ম্যাচগুলো রয়েছে প্রতিটা ম্যাচে কিন্তু ব্রাজিল দল জয় পাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তারা। সেক্ষেত্রে আমরা দেখেছি খেলা শুরু হওয়ার অনেক আগে থেকেই নগরীর যে পয়েন্টগুলো রয়েছে যেখানে বড় স্ক্রিনে আজকে খেলা দেখার আয়োজন করা হয়েছে। আসলে আমরা দেখছি প্রচুর দর্শকের উপস্থিতি এবং আপনারা দেখতে পাচ্ছেন সমর্থকদের উল্লাস উচ্ছ্বাস আসলে চোখে পড়ার মতো। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর বালি আর্কেড থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রংপুরে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী জীবন। ব্রাজিল এবং হাইতি ম্যাচকে ঘিরে একেবারে উল্লাসে ফেটে পড়েছেন ব্রাজিল সমর্থক যারা দাঁড়ায় টাউন হল চত্বরে। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে ব্রাজিল যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে এসেছেন এবং এই যে খেলা উপভোগ করছেন। এবং এই যে ব্রাজিল সমর্থকদের যে উল্লাস, সেই উল্লাস কিন্তু কিছুক্ষণ পর পরই আমরা লক্ষ্য করছি এবং তারা কিন্তু উল্লাসে ফেটে পড়ছেন। ব্রাজিল এরই মধ্যে আসলে বিভিন্ন গোল দিয়েছে, সেই যখনই গোল হচ্ছে তখন যারা দর্শক রয়েছে, যারা সমর্থক রয়েছে ব্রাজিলের, তারা কিন্তু উল্লাসে ফেটে পড়ছেন এবং তারা কিন্তু বলছেন আজকের যে ম্যাচ, এই ম্যাচে ব্রাজিল আসলে বলা চলে তারা 5টি গোলের কথা বলছেন, যে ন্যূনতম 5টি গোল করে ব্রাজিল আজকে বিজয়ী হবে। এবং তারা বলছেন ব্রাজিল এবারের যে বিশ্বকাপ সেটি আসলে তারা জয়ী হবে এবং এই যে হেক্সা মিশন সেই মিশনে পূরণ হবে বলে তারা বলছেন। এর মধ্যে আমরা দেখছি আরো একটি যে উল্লাস, সেই উল্লাস কিন্তু হচ্ছে বা আরো একটি গোল হয়েছে। এর মধ্যে 4টি গোল হলো ব্রাজিল হাইতির বিপক্ষে করেছে এবং যারা সমর্থক রয়েছে তারা কিন্তু উল্লাসে ফেটে পড়ছে, তারা নাচছে, তারা স্লোগান দিচ্ছে। এবং ব্রাজিল সমর্থকদের যে এই উল্লাস কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু লক্ষ্য করছি। তাদের যে ব্রাজিলের প্রতি অকুণ্ঠ সমর্থন সেটি কিন্তু আমরা দেখছি, যদিও এই গোলটি আবারও অফসাইড হয়েছে এবং অফসাইড হলেও যারা ব্রাজিল সমর্থক তারা কিন্তু আসলে আমরা দেখছি উল্লাসে ফেটে পড়ছে। এবং যখনই আসলে ব্রাজিলের পায়ে বল যাচ্ছে তখনই কিন্তু তারা উল্লাস করছেন, তারা আনন্দে ফেটে পড়ছেন, তারা স্লোগান দিচ্ছেন ব্রাজিলের পক্ষে এবং ব্রাজিলের জয়ের জন্য তাদের যে জয়ের প্রতি সেটি কিন্তু তারা দিচ্ছেন। এবং আমরা দেখছি আজকে সকাল থেকে রংপুরের এই পাবলিক লাইব্রেরি হল মাঠে যারা দর্শক রয়েছেন, শুধু পুরুষরা নয় নারীরাও কিন্তু এসেছেন এবং ছোট থেকে বৃদ্ধ সকল বয়সী যারা সমর্থক রয়েছে, যারা সমর্থক রয়েছে সেই সমর্থকরা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের ম্যাচে ব্রাজিল 5টি গোল করবে বলে তারা বলেছেন। 5টি গোল করে ব্রাজিল বিজয়ী হবে এবং তারা বলছেন এবারের যে বিশ্বকাপ 2026 সেই বিশ্বকাপ আসলে ব্রাজিলের ঘরে যাবে। এবং তারা বলছেন এই যে আজকের যে খেলা, সেই খেলা
কিন্তু আমরা দেখছি এখনো অনেক বাকি এবং এই খেলায় আরো কি ফল দাঁড়ায় সেটা আসলে খেলা শেষে দেখা যাবে। তো সব মিলে এই ছিল রংপুরের বাবিকাই বৃহৎ মাঠ থেকে সবশেষ। ব্রাজিল হাইতির উন্মাদনায় ভাসছে সারা দেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ফিফা বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম চীন সফর দিকে শুধু বাংলাদেশ নয়, নজর রাখছে অন্য দেশও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ রাজনীতিতে এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, ঢাকার ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, নিরাপত্তা সহযোগিতা ও চীনা বিনিয়োগ। শাতিলা শারমিনের রিপোর্টে বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে 23 জুন মালয়েশিয়া থেকে 4 দিনের সফরে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শক্তিধর এ প্রতিবেশী দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম সফর। নানা দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি একান্ত বৈঠক করবেন শি জিনপিং এর সঙ্গে। এ সফর এমন এক সময়ে হচ্ছে যখন দক্ষিণ এশিয়ায় নতুন করে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তীব্র হচ্ছে, আর বাংলাদেশ খুঁজছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বহুমুখী কূটনৈতিক অংশীদারিত্ব নতুন পথ। এর মাঝেই গত মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে 4,189 কোটি টাকার প্রকল্প পাশ করেছে একনেক। ফলে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে তাই প্রশ্ন, ঢাকা কি চাইছে আর বেইজিংই বা কি বার্তা দিতে চায়? বাংলাদেশ চীন সম্পর্ক গত কয়েক বছরে অর্থনীতি, অবকাঠামো ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে নতুন মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এবারের সফরে দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা মহাপরিকল্পনায় চীনের অর্থায়ন ও কারিগরি সহযোগিতা নিয়ে অগ্রগতি আশা করছে দুদেশই। এই সফরে উনি এই তিস্তা প্রকল্পটি আমার মনে হয় যে এটার সমাধান হবে, এটা নিয়ে একটা চুক্তি হয়ে যেতে পারে। চীনের সাথে একটা বড় সম্পর্ক হওয়ার কথা, সেখানে হোমওয়ার্কও করা আছে এবং মনে রাখতে হবে চীন সেই অবস্থায় আছে, মানে সম্পর্ক করার জন্য হয়তো অনেক দেশই আছে, কিন্তু তার তো সামর্থ্য থাকতে হবে। দক্ষিণ এশিয়ায় চীন ভারত প্রতিযোগিতা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সক্রিয়তা এবং আঞ্চলিক শক্তির নতুন সমীকরণ। বিশ্লেষকদের মতে এ সফরকে ঘিরে নিরাপত্তা সহযোগিতা এবং ভূ রাজনৈতিক তাৎপর্যের দিকে নজর থাকবে অন্য দেশগুলোরও। রাজনৈতিক অটোনমি সব দেশে থাকবে। আমার পররাষ্ট্রনীতি, আমার নিরাপত্তা নীতি আমার দেশের স্বার্থে হবে। কমপ্লেক্স কাঠামো যেটা অর্থনীতির হয়েছে, এইটাই আমাকে কম্পালশন করছে সবার সাথে সম্পর্ক রাখা। আমার কোনোভাবেই একটা দেশ চাইলেও যে আমার সাথে তোমার একটা এই চুক্তি করতে হবে, আমি বরাবরই বলে এসেছি হ্যাঁ চুক্তি করা যেতে পারে, কিন্তু তাকে এটাও বলতে হবে যে এই একই জিনিস চুক্তি কিন্তু আমি ওই দেশের সাথে করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সফরের প্রকৃত সাফল্য নির্ধারিত হবে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ কতটা অর্জিত হলো তার উপর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে নতুন করে আশার আলো জেগেছে তিস্তা অববাহিকায়। প্রত্যাশা, সরকারের এই সফরের মধ্য দিয়ে বছরের পর বছর ভাঙন, বন্যা আর খরার সঙ্গে লড়াই করে টিকে থাকা লাখো মানুষের বহুল কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে। আর প্রধানমন্ত্রীর চীন সফরকে তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। তারকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। উত্তরের কোটি মানুষের অর্থনীতি, কৃষি ও অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে তিস্তা। বছরের পর বছর ভাঙন, আকস্মিক বন্যা ও শুষ্ক মৌসুমের তীব্র পানি সংকট মোকাবিলা করেও তিস্তা পাড়ের মানুষ এই নদীকে ঘিরেই বাঁচার স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনা হবে তখন আমার এই তিস্তা নদীতে আপনার অগাধ পরিমাণ পানি থাকবে, দুই পাশে মনে করে মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ তৈরি হবে। আমাদের তিস্তা পাড়ের যে দুই পাশের লোকজনের বসত বাড়ি আছে, এগুলো জমি যেগুলো গেছে সেগুলো হয়তো ফিরে পাবে এবং নদীর পানি যে পানিটা থাকা দরকার সে পানিটা থাকবে। তিস্তা অববাহিকার দুই পারের যে কৃষক আছে তারা লাভবান হবে, বেনিফিটেড হবে, সেই সঙ্গে দেশের উৎপাদন বৃদ্ধি হবে এবং দেশের জাতীয় উৎপাদনে খাদ্যশস্য প্রভাব ফেলবে। 17 জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানান তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পে রয়েছে তীর সংরক্ষণ ও খনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সড়ক, গ্রোয়েন ও স্পান নির্মাণ সহ ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন।
শুরু থেকেই প্রকল্পটিতে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে আসছে চীন। তাই প্রধানমন্ত্রীর চীন সফর তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। এই প্রকল্পে আমাদের উন্নয়ন সহযোগী যত দেশ আছে নানা পাটে তারা থাকতে পারে, কিন্তু কারিগরি পাটে যারা সমীক্ষা করেছে তাদের কাছে এই কাজটি দেওয়া জরুরি। এদিকে শুক্রবার তিস্তা নদী পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রী স্পষ্ট বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সকালের সময় আরো থাকছে নেশার টাকা, এই গেমের টাকা, এগুলা মিলাইতে মিলাইতে আমার লাইফটা শেষ হল। এই গেম আমার জীবন ধ্বংস করে দিছে। অনলাইন জুয়ার ছবলে পথহারা হাজারো তরুণ, ঋণ শোধে ছিনতায় জড়িয়ে পড়ছেন অনেকেই। হতাশা থেকে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। কুমিল্লায় আসামিদের জিজ্ঞাসাবাদে ভয়াবহ তথ্য। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা পরিবারের সদস্য সহ বিভিন্ন ব্যক্তির জব্দ সম্পদ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি দুদক। 2025 সালে দেশে বিদেশে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পেলেও 80% স্থাবর সম্পদে রিসিভার নিয়োগ দিতে পারেনি সংস্থাটি। ফলে নানা কৌশলে সেই সম্পদের সুবিধা ভোগ করছেন অভিযুক্তরাই। বিশেষজ্ঞরা বলছেন, আদালতের আদেশ বাস্তবায়নে দুদককে আরও সক্রিয় হতে হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। গুলশান 2-এর 71 নম্বর রোডের এই ভবনের একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। 2025 সালে আদালত এটি জব্দের আদেশ দিলেও এখনও সেখানে রিসিভার নিয়োগ করতে পারেনি দুদক। 2025 সালের 11 মার্চ এই ভবনে থাকা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছিল আদালত, কিন্তু 1 বছরেও সেই ফ্ল্যাটটি জব্দ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন দুদক। 5 আগস্ট পরবর্তী সময়ে একাধিক প্লট ফ্ল্যাট জব্দের আদেশ পেয়েছে সংস্থাটি, কিন্তু মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে তারা? সেগুনবাগিচাতেও টিউলিপ সিদ্দিকির মা শেখ রেহানার নামে থাকা ফ্ল্যাটটি 2025 সালের মার্চে জব্দের আদেশ দেন আদালত, কিন্তু 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেটি এখনও বুঝে নিতে পারেনি দুর্নীতি বিরোধী সংস্থাটি। আমাদের কাছে কেউ খোঁজখবর নিতে আসে। দুদকের নথি বলছে 2025 সালে দেশে বিদেশে সব মিলিয়ে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পায় কমিশন। অথবা ফ্রিজ করার আদেশ দেন, তারপরে ওই সম্পদের ক্ষেত্রে অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে মূলত রিসিভার নিয়োগের প্রক্রিয়াটি শুরু করেন। দেশের অভ্যন্তরে থাকা 30,000 কোটি টাকা সম্পদের মধ্যে 6,137 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ জব্দ করা হয়। তবে এই বিপুল সম্পদের প্রায় 80%রই রিসিভার নিয়োগ হয়নি, আর কিছু সম্পদে রিসিভার নিয়োগ দেওয়া হলেও শেষ করা যায়নি আইনি প্রক্রিয়া। ফলে মালিকানা কাগজে কলমে অবরুদ্ধ থাকলেও আড়ালে এসব সম্পদের সুবিধা ভোগ করছে মূল অভিযুক্তরাই। এসব সম্পদের তালিকা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার, এসআলম গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ সহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা। অবশ্য মাঠ পর্যায়ে সম্পদ বুঝে নেওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানালেন দুদক আইনজীবী। একমাত্র প্রধান কারণ হচ্ছে আমাদের ইন্ডিকেশনের লোকবলের অভাব, আর তাছাড়া ইন্ডিকেশন মামলার ক্ষেত্রে আয়ুদের অন্যান্য মামলার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, কারণ আমাদের একটা ঘটনা এদের ইনভেস্টিগেশন করার জন্য বিভিন্ন বিষয়ে যেতে হয়, ডকুমেন্ট কালেক্ট করতে হয়, সাব রেজিস্ট্রি যেতে হয়, ব্যাংকে যেতে হয়, এদের প্রচুর সময় প্রয়োজন হয়, এদের সময় নষ্ট হয়। এই জন্য প্রতিদিনই হচ্ছে, হয়তো বা আপনাদের এক্সপেকটেশন বা দেশের মানুষের এক্সপেকটেশন অনুযায়ী ওই রকম হচ্ছে না, কিন্তু কাজ হচ্ছে। তবে দুদকের এই ব্যর্থতার পিছনে সদিচ্ছা ও আন্তরিকতার ঘাটতিকেই দায়ী করছেন সাবেক এই মহাপরিচালক। সম্পদ হয় আয়যোগ্য, তাহলে সেই আয়টাও রিসিভারের কাছে আসবে। এই কাজটাও দুদকের করার কথা। প্রথমত দরখাস্ত দিতে হবে দুদকে, দ্বিতীয়ত হচ্ছে যে নিতে হবে সেটা দুদকের রিসিভার হিসাবে, এবং এই কাজগুলো করতে হবে। সেটা হয় না বলেই আপনি দেখতে পাচ্ছেন যে এখনও যার সম্পদ সেই ভোগ করছে। অবশ্য এর মাঝেও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পদে রিসিভার নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা শুরু হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সংসদে পর্দা ও নেকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করা এবার ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সম্প্রতি 302 বিধি অনুযায়ী স্পিকারের কাছে অভিযোগ জমা দেন তিনি। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ারও ঘোষণা দিয়েছেন কুমিল্লা 6 আসনের এমপি।
বুঝলাম না তো কারা আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না তো। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। 14 জুন সম্পূরক বাজেটের আলোচনায় নারীর পর্দা ও নেকাব নিয়ে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন পরিস্থিতি। জানান ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলা সংসদের রীতিবিরোধী। ঘোষণা দেন বক্তব্যের বিতর্কিত ওই অংশ এক্সপাঞ্জের। পরে বক্তব্য শেষ করারও সুযোগ দেন মনিরুল হক চৌধুরীকে। যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে এই অংশটুকু এক্সপান্স করা হলো। সংসদের এই উত্তাপ ছড়িয়ে পড়ে রাজপথেও। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় হেফাজতে ইসলাম সহ ধর্মীয় সংগঠনগুলো। এই পরিস্থিতি আমি প্রত্যাশা করি না। রাজপথে যখন বিরোধী দলের ক্ষোভ, তখন উল্টো সংসদে বক্তব্য এক্সপান্স করায় 302 বিধির আওতায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেছেন এমপি মনিরুল হক চৌধুরী। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে তিনি যাবেন না বলেও ওই চিঠিতে উল্লেখ করেন। এ ধরনের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া। কার্যপ্রণালী বিধি অনুযায়ী এর সুরাহা করার কথা জানান তিনি। এটা ওই যে কার্যপ্রণালী বিধিতে আমাদের কোনো বিষয়ে কিভাবে নোটিশ দিতে হবে বা কি বলা আছে সবই, হ্যাঁ, সেই বিধি অনুসারে আবার এটা নিষ্পত্তি করা হয়। তবে কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরীর দাবি, সংসদে নারীর পর্দা বা নেকাব নিয়ে কোনো কটূক্তি করেননি। কেউ দাবি জানানোর আগেই ডেপুটি স্পিকার কী কারণে বক্তব্য এক্সপান্স করেছেন তা জানতে অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি। মাননীয় ডেপুটি স্পিকার আমার যে অংশ সোয়ামোটো নিজ উদ্যোগে কেউ বলার আগে এক্সপান্স করেছেন, এটা কোন অংশটুকু? এরপরে বলছি আমার বক্তব্যের মধ্যে আমি মনে করি কোন অংশ এমন কোন শব্দ নাই যেটা অসংসদীয়। মাননীয় স্পিকারের কাছে দেখে আমাকে অবহিত করার জন্য সংসদ সদস্য থেকে নির্দেশ দিতে অনুরোধ করছি। এ ঘটনায় অপমানিত বোধ করছেন বলে জানান 4 বারের এই সংসদ সদস্য। দাবি করেন পারিবারিকভাবে তিনি ধর্মীয় অনুশাসন পালন করেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। হাইতির বিপক্ষে জয়ের আনন্দে ভাসছেন ব্রাজিল সমর্থকরা। বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রে আছেন হাসানুজ্জামান সাকি এবং টিএসসিতে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি শুরুতেই যাচ্ছে সাকির কাছে। সাকি, তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা একটি বড় জয় তাদেরকে পেতে হবে। তো 1-1 গোলে ড্র করার পর এই ম্যাচটি কিন্তু তাদের কাছে বেশ চাপের ছিল। বলা হচ্ছিল যে তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা একটি বড় জয় তাদেরকে পেতে হবে। তো বলা যায় যে অনেকটা বড় জয় পেয়েছে। আমি অনেক ব্রাজিল দর্শকদেরকে এখানে দেখছি, একটু আসবেন, কাছাকাছি আসবেন, একটু বলবেন যে কেমন লাগলো খেলাটা। খুব ভালো লেগেছে ভাই, মানে ইমেজিং খেলা দেখলাম, মানে আমি এরকম খেলা দেখি না। হিসেবে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন এবং খেলাও দেখেছেন একজন তরুণ বাংলাদেশি প্রবাসী। আরো অনেক এই পরিবারের মতো আরো অনেক পরিবারের মানুষজনই এই পরিবারের মতো আরো অনেক পরিবারের মানুষজনই কিন্তু এই পরিবারের মতো আরো অনেক মানুষজনই কিন্তু এই খেলাটি উপভোগ করেছেন। এবং আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়াম থেকে আমরা চলে যাচ্ছি টিএসসিতে যে জোয়ার বইছে, সেই জোয়ারে আমরা আমার সহকর্মী সাফির কাছে আমরা এখন চলে যাচ্ছি। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই মুহূর্তের পরিবেশটা অবিশ্বাস্য রকমের ভাবে আনন্দ উদ্বেলিত ব্রাজিল সাপোর্টাররা। কারণ খেলা শুরু করার আগে যে একটা দম বন্ধ করার মতো পরিস্থিতি ছিল, সেটি কিন্তু এখন অনেকটাই কেটে গেছে। তার 3-0 গোলে হাইতির সঙ্গে জিতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সমর্থকরা এখানে যারা আছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ উল্লাস করছেন শুরু থেকে এবং তারা এই গোলটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। আপনাদের ম্যাচ কেমন লাগলো? আপনাদের
অনেক এনজয় করেছি, আমরা অনেক এনজয় করেছি। এত সুন্দর ম্যাচ উপভোগ দিয়েছে আমাদের দর্শকরা, অনেক মজা করেছে। আমরা দর্শকরা অনেক মজা করেছি আজকে। 3টা গোল না 2টা অফসাইড শট করলে ভাই, 3টা গোল আর্জেন্টিনাকে উৎসর্গ করলাম ভাই। 3 পিস দিলাম আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনা আমাদের ঘর আসবে। সামনের দিকে যাই, আমরা একটু সামনের দিকে। এখানে নিচে প্রচুর মানুষ মোটরকেট করছে। ব্রাজিল সমর্থকরা যারা আসেন তারা উচ্ছ্বসিত এবং তারা ব্যাপক আনন্দ একই সঙ্গে তারা কিন্তু এই ব্রাজিল সাপোর্টার যারা আছে তারা শুধু নিজেদের সমর্থনে মিছিল স্লোগানি দিচ্ছে না, এইখানে যারা প্রতিপক্ষ যারা ছিল আর্জেন্টিনা, বিশেষ করে আর্জেন্টিনা শিবিরের প্রতি তারা নানা ধরনের কথাবার্তা বলে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছে। যে তারা শুধু আর্জেন্টিনা যেই রকম মেসিকে কেন্দ্র করে খেলেছে, এখানে তারা বলছেন যে হচ্ছে নেইমারকে ছাড়াই ব্রাজিল যেভাবে টুর্নামেন্টে ফিরে এসেছে এবং নেইমার আসার পর সেটি হয়তো আরো ভয়ঙ্কর রূপে ব্রাজিল সামনের দিকে দ্বিতীয় রাউন্ডে হয়তো আরো ভয়ঙ্কর রূপে ফিরবে এবং তারা হয়তো এই বছরে 2026 টাইটেলের একটা প্রত্যাশা করছে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। কেমন দেখলেন এবার? অসাধারণ অসাধারণ ভালো খেলছে ভাই, আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। এ ধারাবাহিকতা বাজে থাকবে আমাদের খেলা। অসাধারণ অসাধারণ। 5টা ম্যাচ এরকম খেলেছিল, এরকম খেলতো আর ভালো হতো। আমরা 7টা আশা করেছিলাম, কিন্তু আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি জায়গায় খেলা দেখানো হচ্ছে। মহসিন হলের মাঠে, ভিসি চত্বরে এবং এই টিএসসিতে। এই টিএসসিতে কিন্তু খেলা দেখার পর ঢাকা বিশ্ববিদ্যালয় যে জায়গায় ছিল এবং হলপাড়া থেকে সবাই কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা আশা করছে এই ম্যাচের মতোই আগামী ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে এবং দ্বিতীয় রাউন্ডগুলোতে একই ধারা অব্যাহত থাকবে। এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকরা। টিএসসি থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শাফি, আর যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ঢাকায় সফলতার পর এবার চট্টগ্রামের সড়কে এআই প্রযুক্তি নির্ভর স্মার্ট ট্রাফিক সিস্টেম বসানোর পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে তৈরি হয়েছে 217 কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব। এর আওতায় নগরীর 53 মোড়ে বসানো হবে এআই ক্যামেরা। ট্রাফিক আইন লঙ্ঘন করলে এই ক্যামেরায় তা ধারণ করে তাৎক্ষণিকভাবে তথ্য পাঠাবে পর্যবেক্ষণ কেন্দ্রে, সঙ্গে সঙ্গেই জরিমানা। প্রযুক্তি নির্ভর এই স্মার্ট ট্রাফিক সিস্টেমকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। উন্নত বিশ্ব ব্যবস্থার এই যুগে এসেও চট্টগ্রামে ট্রাফিক সিস্টেম চলছে ম্যানুয়ালি বা হাতের ইশারায়। তবে সম্প্রতি রাজধানীর কিছু সড়কে স্বয়ংক্রিয় এআই পদ্ধতিতে সফলতার পর এবার একই সিস্টেম চালুর পরিকল্পনা নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 217 কোটি টাকার প্রকল্পে প্রাথমিকভাবে ডিপিপিও প্রস্তুত করা হয়েছে। এই পদ্ধতিতে যানজট নিরসনের পাশাপাশি শৃঙ্খলা ফিরবে ট্রাফিক সিস্টেমে। যে কোম্পানিরা ডিপিপি করছে তারা ইতিমধ্যে সিএমপির সাথে যোগাযোগ করেছে, তাদেরকে এটা প্রেজেন্ট করেছে, তারও কিছু সাজেশন দিয়েছে। তো ওভারঅল সব মিলিয়ে আমাদের এটা ছিল একটা খসড়া ডিপিপি। সো ফাইনাল ডিপিপি আমরা রেডি করে সেটা সাবমিট করব। প্রকল্পের আওতায় 5টি জোনে বিভক্ত করে শহরের গুরুত্বপূর্ণ 53টি মোড় বা ইন্টারসেকশনে বসানো হবে এই স্মার্ট ট্রাফিক সিগন্যাল, যা নিয়ন্ত্রণ হবে কেন্দ্র থেকে। এই আধুনিক পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন গাড়ি চালক ও নগরবাসী। ট্রাফিকের থেকে অটোমেটিক যে সিগন্যালটা এটা ভালো। মানে তার তো এখন মামলা হয়, 2 ঘন্টা পরে তার বাসায় মামলার স্লিপ চলে যায়। এটাতে হয়তো এখন অনেকে সচেতন হবে, আইন মান অটোমেটিক যেহেতু মামলা চলে আসবে আর হয়রানি হবে না জনগণের। যদি আইন মানে সবাই ভালো হবে। ট্রাফিক পুলিশ ও বিআরটিআই এর সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে প্রকল্পটি। সিগন্যাল না মানা, অবৈধ ইউটার্ন লেন পরিবর্তন, অতিরিক্ত গতিসহ নানা অনিয়ম ক্যামেরায় দেখে নিয়ন্ত্রণ করা হবে জরিমানা। নগরীর ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে আমরা নগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলোতে আমরা সিগন্যাল লাইটগুলো চালু করব এবং এআই বেসড ট্রাফিকিংয়ের জন্য, ট্রাফিকিং সুবিধা চালুর জন্য এআই ক্যামেরা সেট করব। তো এই জন্য আমরা প্রাথমিকভাবে পাইলটিং হিসাবে দ্রুততর সময়ের মধ্যে চেষ্টা করছি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেক্ট করে সেখানে এই কার্যক্রম শুরু করতে। আগামী 2 মাস পর পরীক্ষামূলকভাবে নগরীর বেশ কয়েকটি মোড়ে প্রাথমিকভাবে এআই ট্রাফিক সিস্টেম চালুর কথাও বলছে সিটি কর্পোরেশন ও পুলিশ কমিশনার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সকালের সময়। নির্বাসনে 9 বছর হতে চললেও কক্সবাজারের ক্যাম্পে আশ্রিত 12 লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন এখনো অনিশ্চিত।
দিনে দিনে কমছে আন্তর্জাতিক সহায়তা। এতে উৎকণ্ঠা বাড়ছে রোহিঙ্গাদের। তাদের একটাই দাবি, দ্রুত ভিটে মাটিতে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 70 বছরের জীবনে 3 বার প্রাণ বাঁচাতে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছে আহমেদ হোসেনকে। সর্বশেষ বাস্তুচ্যুত হওয়ার পর কেটে যাচ্ছে প্রায় 9 বছর। জীবনের শেষ সময়ে তার একটাই আকুতি, মৃত্যুর আগে যেন ফিরতে পারেন নিজ দেশে। ভিটে মাটি থেকে বিতাড়িত হয়ে আজ তিনি ও তার পরিবার বয়ে বেড়াচ্ছেন দেশহীন জীবনের বেদনা। আমি তার ছিলাম 9 মাস থাকি নাকি 9 মাস তাই বা যাইবা আবার আসছি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সবশেষ বৈশ্বিক তথ্য বলছে, বিশ্বের রাষ্ট্রহীন জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশই রোহিঙ্গা। প্রায় 41% এই জনগোষ্ঠীর সদস্য, আর তাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল বাংলাদেশ। রাষ্ট্রহীনতা শুধু নাগরিকত্বহীনতা নয়, এটি শিক্ষা, নিরাপত্তার সুযোগ ও ভবিষ্যৎ থেকে বঞ্চিত হওয়ার নাম। সেই কঠিন বাস্তবতায় বেড়ে উঠছে ক্যাম্পে জন্ম নেয়া নতুন প্রজন্মের হাজারো রোহিঙ্গা শিশু কিশোর, যাদের অনেকেই কখনো দেখেনি নিজেদের দেশ মিয়ানমার। রোহিঙ্গাদের একটাই দাবি, নিজ ভিটে মাটিতে নিরাপদ, স্বেচ্ছা ও সম্মানজনক প্রত্যাবর্তন। যদি সুষ্ঠুভাবে দায়িত্ব হয় আর নিশ্চিতভাবে তাকিদ পারি হয় আর তখন জন্য আর একখান আর দেশে যাইতে আমি বই আমার মা বাবার জন্য গিয়া মায়ের মার, কিন্তু আমরা যাইতে পারি না, কিন্তু মায়ের মার। এদিকে মিয়ানমারে চলমান সংঘাত নতুন করে বাড়িয়েছে অনিশ্চয়তা, সহিংসতা ও নিরাপত্তাহীনতায় এখনো বাস্তুচ্যুত হচ্ছে হাজারো মানুষ। জাতিসংঘ বলছে, ক্যাম্পের রোহিঙ্গাদের জীবন মানবেতর, আর মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি হয়নি। As the displacement of the Rohingya is protracted and the humanitarian support around the world, but also here in Bangladesh, is going down, and a lot of the Rohingya refugees are largely dependent on humanitarian aid. Some of the most important things for refugees right now. প্রত্যাবাসনের অনিশ্চয়তার মধ্যে কমছে আন্তর্জাতিক সহায়তা। এতে বিশ্বের বৃহত্তম আশ্রয় শিবিরে দীর্ঘস্থায়ী উপস্থিতি, স্থানীয় জনজীবন, পরিবেশ ও নিরাপত্তার জন্য হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। 18 সালেই 8 লক্ষ রোহিঙ্গার ফ্যামিলি ট্রির অধীনে ডেটা হস্তান্তর করেছিলাম এবং সেটি তারা ভেরিফিকেশন করছিল। প্রায় 2.5 লক্ষের মতো তারা ভেরিফিকেশন করেছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ কয়েক দফায় মিয়ানমারকে 8,30,000 রোহিঙ্গার তালিকা পাঠালেও এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গাকে ফেরত নেয়নি তারা। মিলেছে নিরাপত্তা, কিন্তু এখনো মিলেনি নিজ দেশ ফিরে যাওয়ার নিশ্চয়তা। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির উখিয়ার কুতুপালং থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার দক্ষিণ লেবাননে অন্তত 12টি বিমান হামলা চালানো হয়েছে, ছোড়া হয় কামানের গোলাও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলা অন্তত 47 জন নিহত এবং 97 জন আহত হয়েছেন। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার দক্ষিণ লেবাননের আলী আল তাহের উচ্চভূমি এলাকায় কামানের গোলা ছুড়েছে ইসরায়েলি সেনারা। একই দিনে দক্ষিণ লেবাননে অন্তত 12টি বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাতের পর থেকে ইসরায়েলি হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চললেও ইসরায়েল ও লেবাননে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি সমঝোতার কথা জানানোর কয়েক ঘন্টার পর ইসরায়েলের রাষ্ট্রদূত লেইটার এই মন্তব্য করেন। ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ চুক্তিকে সম্মান করে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করলে শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করবে ইসরায়েলও। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে দক্ষিণ লেবাননে পাল্টাপাল্টি হামলার খবর আসায় চুক্তির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত জনগণের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। একই সঙ্গে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে কোনো অস্ত্র থাকার বিরোধিতা করে শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার উপর জোর দিয়েছেন তিনি। শিউলি রোজা, সময় সংবাদ।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সাম্বার তালে জয় ফেরার উচ্ছ্বাস 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কুনিয়া ভিনিসিয়াস নৈপুণ্যে হাইতিকে 3-2 গোলে হারালো ব্রাজিল। সি গ্রুপের শীর্ষে সেলেসাওরা। পরিবর্তিত ভূ রাজনীতিতে প্রধানমন্ত্রীর চীন সফরে নজর অন্য দেশেরও। ঢাকার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা। এবং শেখ পরিবার সহ দুর্নীতিবাজদের জব্দ সম্পদের 80% নিয়ন্ত্রণে দুদকের। কৌশলে ভোগ করছে অভিযুক্তরাই। আদালতের আদেশ বাস্তবায়নে আরও সক্রিয় হওয়ার পরামর্শ। এই ছিল সকালের সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দা। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ ধ্রুব আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।